যেখানে ভূতের ঘটনা সেখানে ভুতুড়ে মানুষ। তোমরা শুনছো ভুতুড়ে মানুষ 5 নম্বর এপিসোড। আমি এডি, সাউন্ডে রয়েছে সাগর, গ্রাফিক্সে অনিমেষ। আমার একজন দুঃসম্পর্কের মেসমশাই আছেন, যার নাম হলো কালীপদ মুখার্জি। দুঃসম্পর্কের হলেও উনি আমাকে ছোটোবেলা থেকে খুবই ভালোবাসতেন। উনি আমাকে ছোটোবেলা থেকে অনেক ঘটনাই শোনাতেন, ওনার নিজের এক্সপিরিয়েন্স করা প্লাস ওনার কালেক্ট করা। তো আজ আমি ওই সব ঘটনার মধ্যে তোমাদের একটা ঘটনা শোনাবো। আমার মেসোমশাই কলকাতার এক টিভি চ্যানেলে প্রোডাকশন টিমেতে কাজ করেন। ওনার কাজটাই এমন, নানান রকম জায়গায় নানান রকম জিনিস গিয়ে শ্যুট করতে হয়। এইরকম একটা রাজস্থানের ম্যারোটে শ্যুট চলছিল। একদিন শ্যুট তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যারা শ্যুট করছিলেন প্লাস যে আর্টিস্টগুলো ছিলেন, তাদের মাথায় এলো যে রাজস্থান এসছি যখন কোথাও একটু ঘুরে আসি। এমনিতেও আমাদের শ্যুটের যা টাইট শিডিউল চলছে, মনে তো হচ্ছে না শ্যুট শেষ হওয়া পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো। আর শ্যুট শেষ হওয়ার পরে আমাদের সবারই অন্য কোথাও কোথাও শ্যুট আছে। সবটাই তো ঠিকই আছে, কিন্তু যাবোটা কোথায়? পরিমল, তোমার কাছে কোনো আইডিয়া আছে? আইডিয়া তো সেরকম কিছু নেই, তবে আজকে হোটেল থেকে বেরোনোর সময় গার্ডেদের কথা বলতে শুনছিলাম যে এখানে কি কুলধারা নামে কি একটা বেশ গ্রাম আছে, একটু রহস্যময় টাইপের। তো ওখানটাই গেলে যাওয়া যেতে পারে। কুলধারা ম্যাপে তো দেখে বেশি দূরত্ব মনে হচ্ছে না। চলো স্যারকে গিয়ে বলি, দেখি উনি কি করেন। তারপর আমরা স্যারকে বলে কুলধারার জন্য বেরিয়ে পড়লাম। আমরা কুলধারা পৌঁছলাম প্রায় 4টে নাগাদ। পৌঁছানোর পর বেশ মোটামুটি এরিয়াটা ঘুরে করে এক্সপিরিয়েন্স করলাম কেমন। চারদিকটা যেমন দেখতে সুন্দর, তেমন পাশাপাশি একটু গা ছমছমে ভয়ানক অনুভব করলাম। দিনের বেলায় যতটুকু এটা সুন্দর লাগছে, রাতের বেলায় ততটাই বেশি ভয়ানক লাগবে এই গ্রামটা। তারপরে সবাই প্ল্যান করলাম যে গ্রামটার ভেতর দিকে একটু যাব। রীতিমতো প্ল্যানের হিসাবে সবাই ভেতর দিকে গেলাম। ভেতর দিকে যাওয়ার পরে দেখছি গ্রামের যে বাড়িগুলো বানানো, খুবই সুন্দর বাড়িগুলো, কিন্তু পাশাপাশি ভাঙাচোরাও ভর্তি একদম। পুরো একদম কিছুটা কবরস্থানের মতো লাগছে। পুরোটা এরিয়া জুড়ে একদম শুনশান এলাকা। ঠিক আর একটু এগোনোর পরেই একজনকে দেখলাম যে কি হাতে কুড়ুল নিয়ে বেশ হেঁটে আসছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে দাদা, আপনি কি এখানেই থাকেন? তো ওই লোকটা বলল যে না, আমি এখানে থাকি না, আমি এখানটায় কাঠ কাটার জন্য এসেছিলাম। আমি ওকে সরঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আপনাকে ভয় লাগে না? লোকে নাকি বলে এই এরিয়াটাতে ভূত থাকে, এই জায়গাটাতে ভূত থাকে। তখন ওই লোকটা বলল যে হ্যাঁ, ভূত থাকে, তবে এখন নয়, সন্ধে নামার পর। তখন আমার শুনে একটু কিউরিসিটি জাগলেও আমি সোজা জিজ্ঞেস করলাম, তাই সন্ধে নামার পর? সন্ধে তো প্রায় হতেই গেল, 5:30 মতো বাজে, আর তো কিছুক্ষণেই সন্ধে হয়ে যাবে। তারপরে লোকটি বলে, তাই তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, তোমাদেরও ভালো কথা বলছি, থেকো না এখানে, না হলে অকালে প্রাণ হারাবে। আমিও ঠাট্টা করে বললাম, ঠিক আছে, দেখা যাবে, তবে আপনি যদি কিছু জানেন তো একটু গল্পটা শোনাতে পারেন, কারণ এটা গল্প ছাড়া তো বাস্তব বলে মনে হচ্ছে না আমার। তাহলে শোনো। কুলধারা বরাবর এমন বিরান ছিল না। এখানে পালিওয়াল ব্রাহ্মণ আর তার সাথে আরো নানান জাতির লোক একসাথে বাস করত। তখনকার সময় জসলমীরের প্রধানমন্ত্রী ছিল সলিম সিং, আর তার নজর কুলধারার উপরে পড়ে। পরে যখন ও কুলধারাকে নিজের চোখে দেখার জন্য সামনে থেকে আসে, তখন ওর এখানকার ব্রাহ্মণের মেয়ের উপরে নজর পড়ে। পরে গিয়ে ওই মেয়েকে নিজের করার জন্য হুমকিও দিয়ে ফেলে, আর সেই হুমকি পাওয়াতে
পালিবাল ব্রাহ্মণরা কোনোভাবেই রাজি হয় না। তারপরে তারা একটা সিদ্ধান্ত করে সলিম সিং এর হাত থেকে রক্ষা করার জন্য রাতারাতি গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত করে। আর শুধুমাত্র পালিবাল ব্রাহ্মণরা নয়, তার পাশাপাশি 48টা গ্রামের 600টা লোক পুরোপুরি ওদের সাথ দেয়। তারপরে রাতারাতি কুলধারা পুরো বিরান হয়ে যায়। আর ব্রাহ্মণরা গ্রাম ছাড়ার সাথে সাথে একটা অভিশাপও দিয়ে গেছিল যে এই গ্রাম কোনোদিনও বসবাস করার জন্য উপযুক্ত হবে না। আর এখানে যে বসবাস করতে আসবে তাদেরকে পালিবাল ব্রাহ্মণের পূর্বজরা মেরে ফেলবে। তারপরে যখন এই লোকটা তার এই ভয়ানক ঘটনাটি শেষ করে, তখন আমি জোর করে ঠা করে হেসে উঠি। এটা ছিল তোমার ভয়ানক ঘটনা? কোথায়? আমি তো ভয় লাগছে না। আমি তো আজ 6টা পর্যন্ত থেকেই দেখব যে কোন পূর্বাপুরুষ আছে। এটা শোনার পরে ওই লোকটা বেশ গম্ভীরভাবে বলল, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। তারপর রীতিমতো ওই লোকটা চলেই গেল। তো এটা শোনার পরে আমার যে বাকি সাথীরা ছিল ওরা মোটামুটি একটু ভয় পেয়েই গেছিল। তো আমি ওদের বললাম, আরে কিচ্ছু হবে না, তোমরা থাকো, আমরা থাকবো এখানে। আর তোমরা এখনকার লোক হয়ে এইসব কথাবার্তাতে ভয় পাচ্ছ? আর এই গল্পটা শুনেই স্বাভাবিকই তো মনে হচ্ছে যে এটা গুজব ছাড়া আর কিছু নয়। তখন অনেক করে বলার পরে সবাই কেউ রাজি হচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে বললাম, তারপরে ওদের বোঝালাম। তারপরে বলল সবাই যে বেশিক্ষণ থাকবো না, কিন্তু 6টা থেকে 6:30 পর্যন্ত থাকবো, তারপর কিন্তু বেরিয়ে যাব। ওর বেশি 1 মিনিটও থাকবো না, কারণ ওখানে আমাদের ফিরতেও হবে। আমি বললাম, ঠিক আছে, যদি কিছু ঘটার থাকে তো ঘটেই যাবে না তার মধ্যে, না হলে তো এটা গুজবই, সেটাও প্রমাণ হয়ে যাবে। তো প্ল্যান হিসাবে রীতিমতো আমি 6:30 পর্যন্ত ওয়েট করলাম। তো কোনো কিছু তেমন অলৌকিক না দেখাতে আমরা বললাম, চলো ফিরেই চলি, এটা গুজব ছাড়া আর কিছুই ছিল না। সবাই গাড়ির মধ্যে উঠে পড়লাম। গাড়িটা স্টার্ট মেরে ব্যাক করে একটু দূর যাওয়া মাত্রই গাড়িটা কেমন থমকে করে বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম, যা, গাড়িটা যদি খারাপ হয়েছে তাহলে তো অবস্থা খারাপ। এখন বাড়ি ফিরবো কি করে? এখানে মেকানিকও পাবো না, কি করা যায়? আর যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। গাড়িটা কিছু না একটা কিছু প্রবলেম হয়েছে, তাতে গাড়িটা বন্ধ হয়ে গেছে। মোটামুটি অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে একটা জিপ নিয়ে একজন আসছে সামনে থেকে। পাশে আসাতে বুঝতে পারলাম কোনো একটা বৃদ্ধ মানুষ গাড়ি চালিয়ে আসছে। তো ওনাকে আমরা আমাদের হেল্প করার জন্য লিফট চাইলাম। আর ভদ্রলোকটি খুবই ভালো ছিলেন, হেল্প দিয়েও দিলেন। কিন্তু ব্যাপারটা শুধু এইটুকু হলো যে উনি বললেন যে, শর্টকাটে যাব, কারণ আমারও কাজ আছে। তো এত লং রুট ধরে মেন রুটে যেতে পারবো না, শর্টকাট দিয়ে তাড়াতাড়ি পৌঁছে দেবো। আমি বললাম, ঠিক আছে, আর আমাদের গাড়িটার কি হবে? তো উনি বললেন, গাড়িটা এখানে লক করে চলে যেও, কালকে এসে করে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই, তো চলুন যাওয়া যাক, রাত এমনিতেও অনেকটা হয়ে যাবে। গাড়িতে ওঠার পরে সবাই গল্প করতে করতে প্রায় হোটেলের পাশে চলেই এসেছি। তখন আমার হঠাৎ করে খেয়াল হলো যে এই বৃদ্ধ লোকটিকে এতটা হেল্প করলেন, তো জিজ্ঞেস করাই যায় যে ওনার বাড়িটা কোথায়। তখন আমি জিজ্ঞেস করলাম যে, দাদু, আপনার বাড়িটা কোথায়? তখন ওই বৃদ্ধ লোকটি বলল, আমার বাড়ি কুলধারাতে। আমি শোনার পরে 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার একটু সেন্স ফেরার পরে তখন আমি বললাম, কুলধারার পাশেই তো? তখন ওই বৃদ্ধ লোকটি কিছু না বলে আমার দিকে তাকিয়ে করে একটা কেমন বিটকট হাসি দিলেন। তার ঠিক 10-15 মিনিট পর আমরা হোটেলের সামনে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে বয়স্ক লোকটি বললেন, আর কোনোদিনও কোনো ইতিহাস নিয়ে
ছেড়খানি করতে যাবে না। তোমাদের কপাল ভালো, তোমরা বেঁচে ফিরেছ। আমি ওই বয়স্ক লোকটার কথা কিছু বুঝতে পারলাম না। তো না বুঝতে পারাতে আমি গেটের দিকে এগোলাম। গেটের দিকে একটু এগোতেই গার্ড আমাদের দেখতে পেয়ে বলল, এত রাতে কোথা থেকে আসছেন আপনারা? তখন আমি বললাম, কেন, কুলধারা গেছিলাম, ওখান থেকেই ফিরছি। ওটা শোনার পরে গার্ড কেমন থতমত হয়ে বলছেন, কি আপনারা কুলধারা থেকে ফিরছেন? সবাই সবাই ঠিক আছে তো? সবাই ঠিক আছে? কারো কোনো ক্ষতি হয়নি তো? আমি তখন বলছি, আরে আরে এত এত ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নেই, কি হয়েছে, আমরা তো সুস্থভাবেই ফিরেছি, বাস আমাদের গাড়িটা খারাপ হয়ে ওখানে পড়ে আছে, ওটা কালকে নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। এটা শোনার পরে গার্ড আমাদের বলল, সব ঠিক আছে, সুস্থ হয়ে ফিরেছেন আপনারা, ভালো কথা। কিন্তু আপনারা ফিরলেন কিভাবে? হেঁটে হেঁটে? তখন আমি বললাম, না না, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমাদের একজন বয়স্ক লোক ছেড়ে দিয়ে গেলেন। তখন ওই গাড়িটি বলছে, আচ্ছা, কোনটা দিয়ে? মেন রোড দিয়ে? মেন রোড দিয়ে তো দেখতে পেলাম না। তখন আমি বলছি, না, মেন রোড দিয়ে না, কোনো একটা শর্টকাট দিয়ে। শর্টকাট? মরুভূমিতে শর্টকাট? বালির ওপরে কোন গাড়ি চলে? এটা শোনার পরে আমার গা হাত পা তো পুরোপুরি ঠান্ডা হয়েই গেছিল, কিন্তু আমাদের সাথে যে দুটি মেয়ে ছিল তারা তো এটা শোনার পরে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। আর তারপরে আমাদের সবার মোটামুটি 1 সপ্তাহ টানা প্রচণ্ড জ্বর। আসলেই আমাদের কপাল ভালো যে কেউ মারা যায়নি, আর ওই আত্মাটা হয়তো ভালো ছিল।